আগামী শুক্রবার দার্জিলিং লোকসভায় ভোট এবং আজকে ভোট প্রচারে শেষ দিন এবং এই ভোট প্রচারের শেষ লগ্নেই আমাদের সঙ্গে রয়েছেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। দিদি, অনেক অনেক ধন্যবাদ আজকে এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তো এই যে 1.5 মাস ধরে টানা প্রচার সারলেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রচুর মানুষের সাড়া পাচ্ছেন, কি মনে হচ্ছে এবার ফলাফল নিয়ে কতটা আশাবাদী? নমস্কার। প্রথমেই শিলিগুড়ি টাইমসের সকল দর্শক বন্ধুদের এবং কলা কুশলী প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 1.5 মাস একদমই ঠিক। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত 10 মার্চ ব্রিগেড জনসভা থেকে আমাদের প্রার্থী 42টা আসনে প্রার্থী তুলে দিয়েছিলেন। তার মধ্যে আমাদের দার্জিলিং জেলার প্রার্থীও ছিলেন গোপালনামা মহাশয়। সেদিন থেকে আজ পর্যন্ত আমরা প্রচারে রয়েছি। ভালো লাগছে, কারণ মানুষ ভীষণ উৎসাহ যোগাচ্ছে। আর প্রচার বলতে আমরা বারে বারে আমি বলেছি যে প্রচার কিন্তু আমরা সেই অর্থে করছি না। প্রচার আমরা যা করেছি, মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্প উন্নয়ন, সেটা নিয়ে সারা বছর আমরা মানুষের দুয়ারেই ছিলাম। এখন যেটা আমাদের চলছে 1.5 মাস ধরে প্রার্থী পরিচিতি। আমাদের তো প্রার্থী এর আগে তো গোপালনামা ছিলেন, তিনি প্রশাসক ছিলেন, বিভিন্ন পদে ছিলেন, কিন্তু আমাদের দলের সাথে সেভাবে যুক্ত ছিলেন না। তো আমাদের মনে হয়েছে যে প্রত্যেকটা পাহাড় থেকে সমতল এবং চোপড়া, প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ডে যতটা সম্ভব আমরা বুথে তাকে নিয়ে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। তুমি যেটা বললেন, এবার আপনাদের প্রার্থী গোপালনামা, তিনি দীর্ঘদিন সরকারি আধিকারিক ছিলেন, কিন্তু রাজনীতি যদি বলি, রাজনীতিতে একেবারেই নতুন। তো তাতে কি মনে করছেন, মানে সাফল্যের দিক থেকে কতটা আপনাদের সুবিধা হবে? যেহেতু না, একেবারে রাজনীতির দিকে নতুন হলেও তিনি এত ভালো প্রশাসক ছিলেন, যেটা আমি নয় সমগ্র শিলিগুড়িবাসী বলছে পাহাড় থেকে সমতল। কারণ তিনি এসডিও এবং বিশেষ করে এডিএম হিসেবে যখন কাজ করেছেন, প্রত্যেকটা মানুষকে তিনি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। প্রশাসকের যে ভূমিকা, সেটা তিনি সদর্থকর্থে ভীষণ ভালোভাবে 100% দিয়ে করার চেষ্টা করেছেন। এবং তিনি জানেন কিভাবে কাজ, তো প্রশাসক হোক বা দলীয় সংগঠন বিষয় কিন্তু বা এমপি বিষয়টা কিন্তু একই বলবো, ওটাও তো একরকম প্রশাসনই হবে। উনি যদি আজকে এমপি হন, যদি কেন, উনি তো 100% নিশ্চিন্ত হবেনি। তো আমি বলছি যে কাজটা তো মোটামুটি একই, ওটাও ছিল মানুষকে পরিষেবা দেওয়া, এটাও মানুষকে পরিষেবা দেওয়া। তো একেবারে তার কাছে কোনো নতুন বা বিষয় এরকম নয়। তিনি যে কাজটা ওই জায়গায় করেছেন সেটাই করবেন, আরও একটু বড় বিস্তৃত। কিন্তু যে গত 15 বছর ধরে যদি দেখা যায় যে দার্জিলিং লোকসভা বিজেপির দখলেই রয়েছে, এবার সেই দুর্গ কতটা ভাঙতে পারবেন, কি মনে করছেন? পুরোটাই ভেঙে ফেলেছি আমরা। বিগত দিনেই 2টো নির্বাচন আমরা করেছি, একটা কর্পোরেশন আর একটা ঠিক তারপরেই কয়েক মাস বাদেই ছিল মহকুমা পরিষদ। দুটোই কিন্তু মানুষ যে বিগত দিনে 19 আর 21-এ মানুষ তো সত্যি ভুল করেছিল, আর না করবারও কিছু নেই, তাদের সেভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, প্ররোচনায় মানুষ পা দিয়েছিল। আর আমাদের না এই শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরের মানুষ অনেক সহজ সরল মানুষ। তো তারা ভেবেছেন দিল্লি থেকে এত আশ্বাস দেওয়া হচ্ছে, তার মানে সেসব তো হবেই। তো যখন তারা দেখলেন যে না, একেবারে না, ঠিক তারপরেই কিন্তু তারা নিজেদের ভুল শুধরেও নিয়েছেন। সেটা 2টো নির্বাচনে আমরা দেখেছি। তো এই যে 19 আর 21-এর যে নির্বাচনে যে ভুলটা তারা করেছিলেন, সেটা কিন্তু এই নির্বাচনেও সেটা তাদের ভুল তারা শুধরে নেবেন। তারা নিজেরা সেই জন্য উৎসাহের সাথে সেই দিনটার অপেক্ষা করছেন। তুমি দিদি, যখন থেকে এই দলের দায়িত্ব নিয়েছেন সমতলে দার্জিলিং জেলায়, প্রথমে কর্পোরেশন ইলেকশন আপনাদের দখলে আসলো, তারপর শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে আসলো, বলা যায় যে জোড়া জয়। এবার লোকসভা, তাহলে কি মানে হ্যাট্রিক হবে আপনার নেতৃত্বে? নেতৃত্ব আমার ঠিক না। হ্যাঁ, যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকে দলের পদে, তার তো একটা ভূমিকা থাকবেই, সেটা 100% দিয়ে করার চেষ্টা করেছি, নিষ্ঠা এবং সততার সাথে করার চেষ্টা করেছি। হ্যাট্রিকটা করবে এবারে শিলিগুড়ি, একেবারে দার্জিলিং জেলা পাহাড় থেকে সমতল চোপড়া, এবং আমি তো এই জেলার সভানেত্রী। দার্জিলিং জেলার সমতলের যে আমাদের কর্মীরা, আমাদের সহকর্মীরা বুথ স্তরের, অঞ্চল ওয়ার্ড স্তরের, ব্লক,
তারা এতটা কষ্ট করছে যে এই যে তারা সারা বছর দিদির কাজটা মানে উন্নয়নটা তারা দেখেছে, যে জনমুখী প্রকল্প তারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তারা চাইছে এবারে মন থেকে অন্তর থেকে চাইছে এবারে এমপি তারা জেতাবেই, দিদিকে উপহার দেবেই। হ্যাট্রিক যদি করে সেই অর্থে আমাদের সহকর্মীরা করবে। একদমই প্রথম থেকেই যদি দেখা যায় যে বহুদিন ধরে আপনাদের এই দার্জিলিং জেলা, বিশেষ করে শিলিগুড়িতে দলের মধ্যে কোথাও না কোথাও একটা গোষ্ঠী কোন্দল অনেকের মধ্যে রয়েছে, ক্ষোভ বিক্ষোভ রয়েছে নবীন প্রবীণদের মধ্যে, সেটা কি কোথাও এই ভোটে প্রভাব ফেলতে পারে? আমাদের একটাই কথা বলবো, আমাদের কোথাও কোনো গোষ্ঠী কোন্দল নেই। এটা শুধু বলার জন্যে বলছি তা নয়, নতুন পুরাতন সবাইকে মিলেমিশে এবং সবাইকে সম্মান দিয়ে আমাদের দলটা এগোচ্ছে। হ্যাঁ, তারপরেও আমি বলবো আমার বাড়িতেও তো 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তো তার মধ্যেও তো অনেক সময় মতবিরোধ হয় আমাদের, সবটা তো আমাদের একমতে আমাদের হয় না, মেলে না। কিন্তু পরিবার সুন্দরভাবে চালানোর জন্যে আমরা অনেক সময় পছন্দ না হলেও 3 জনে একটা মতে আসি। এটাও একটা অনেক বড় পরিবার, এতগুলো আমাদের অঞ্চল রয়েছে, ওয়ার্ড রয়েছে, এখানেও অনেক সময় মতের অমিল হয়, আমরা বসে সেটা একমতে আসার চেষ্টা করি, সেভাবে কাজ করি। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার যথেষ্ট আপনাদেরকে সুবিধা করে দিয়েছে, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার, লোকসভা ভোটের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কি মনে করছেন যে সুবিধা হবে না, লোকসভা ভোটে? লোকসভাকে সামনে রেখে কিন্তু তিনি কিছু করেন না আমাদের মুখ্যমন্ত্রী। তিনি বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছিল কেন। লক্ষ্মীর ভাণ্ডার হয়েছিল ওই যে মানুষ ভুলটা একটা করে ফেলেছিলেন, তারপরে দেখলাম যে উনি দেখলেন যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, আজকে বাড়ির মেয়েরা তাদের হাতে কিন্তু সংসারের খরচাটা তার হাজব্যান্ড বা বাবারা এনে দিচ্ছে, কিন্তু তার নিজের জন্য একটা খরচার কথা কেউ ভাবতে পারছিল না, কোথার থেকে ভাববে। সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের হাতে একটা হাত খরচা তুলে দিয়েছে, টাকাটা একদম সামান্য, একেবারে সামান্য, সেটা দিয়ে হয়তো আজকের বাজারে কিছু হয় না। আবার একটা সময় তিনি দেখলেন যে দিনের সাথে সাথে সেই খরচাটা আরও বেড়ে গেছে, তাহলে আমার মেয়েদের আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত। তিনি তার সাধ্য মতো বাড়ানোর চেষ্টা করেছে, এর সাথে লোকসভার কোনো মিল নেই। তো যে বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছেন, প্রচুর মানুষ তো এটা এই সুবিধা, অনেকে আবার অভিযোগ করছেন যে পাচ্ছেন না, আবেদন করেছেন পাচ্ছেন না। এটা না, আমি একটু বলবো এটা একেবারেই ভুল, কিন্তু সবার উদ্দেশ্যে বলবো যে এই যে যারা বলছে না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, এটা আমি যদি বলি আজকে আমি পাচ্ছি না মানে আমার ভুল। আমি ঠিক যা কাগজপত্র যেটা চাইছে, এটা তো এমন নয় যে আমি একজন অফিসার বা আমি কেউ রয়েছি কোনো পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে, আমার কাছে আচ্ছা একটু এটা নেই, আমি ঠিক মানিয়ে নিচ্ছি। এটা কম্পিউটার, এটা বুঝতে হবে। অনেক সময় কিছু সত্যি আমরা ভুল দিচ্ছি, কখনো আমরা ব্যাংকের ওই যে যেটা ওপরের পাতাটা দিচ্ছি, হয়তো সেখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা একদম আবছা রয়েছে, কোথাও কেওআইসি ক্লিয়ার নেই, কোথাও আমার যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে আমি সেটা দিচ্ছি না, কোনোটা একটা ভুল রয়েছে। কিন্তু আমার মনে হয় আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, একদম মানে আমি দৃঢ়ভাবে বলবো, এমন কেউ নেই যার ভোটার কার্ড রয়েছে, যার রেশন কার্ড রয়েছে, যার প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। নিশ্চয়ই নিজের কোনো ভুল রয়েছে। একটু কাউন্সিলর বা আমাদের প্রধানরা রয়েছে, আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছে, আমাদের নেতৃত্বরাও রয়েছে, আমরাও সেটা অনেক সময় বুঝিয়ে দিতে পারবো আমাদের কাছে গেলে। আমাদের পঞ্চায়েত সমিতিগুলো রয়েছে, আমাদের কর্পোরেশন রয়েছে, একটু যদি যান দেখবেন যে যেই জায়গাটা ভুল আছে, সেই জন্যই 2বার 3বার দিয়েও হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 99% বলতে পারি হয়ে গেছে। আচ্ছা, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন, লোকসভা ভোটেও বলা যায় যে এটা বিভিন্ন জায়গায় প্রচার সারছেন, গিয়েও বলছেন যে কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে সেটা তো শুধু আমি বলছি না, যাদের প্রতি হচ্ছে তারাও বলছে। বিষয়টা হলো আমরা যতই বলছি তাদেরকেও এগিয়ে আসতে হবে। শুধু আমরা এগিয়ে যাব, তাদের জন্য আমরা লড়াইটা করছি, তাদেরকেও রাস্তায় নামতে হবে, এই লড়াইয়ের সঙ্গী হতে হবে। আর কেন্দ্রীয় বঞ্চনা তো চলছে। গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশাল জনসভা করেছেন আমাদের ওই গোসাইপুরে উত্তরাতে, তিনি সেখানে বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা করছি লড়াই, আপনারাও এগিয়ে আসুন, আপনাদের জন্য আমরা করছি, তখন লড়াইটা আরও শক্তপোক্ত হবে। আজকে
100 দিনের কাজ, যেটা যে মূল বিষয়টা যদি আমরা দেখি যে কাজটা করাবার, কেন্দ্রীয় সরকার কাজটা করাচ্ছে, কাজটা করাবার 30 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেওয়া উচিত, তাদের হাতে দিয়ে দেওয়া উচিত। আজকে 2.5 বছর যাওয়ার পরেও তাদের টাকাটা কেন এলো না? এটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র। কিন্তু যেখানে বিজেপির সরকার, সেখানে তাদের এই যে কাজের মানটা খুব খারাপ থাকার পরেও তারা টাকা পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 5 বার, পরপর 5 বার এই 100 দিনের কাজে নিরিখে তিনি প্রথম হয়েছেন, বাংলা প্রথম হয়েছে। তারপর কোন স্বার্থে, কোন কারণে, আমাদের প্রশ্ন এটাই, এই টাকাটা দেওয়া হয়নি, যেটা যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দিয়ে দিয়েছে। আমরা যদি আসি আবাস যোজনা, সেটা কেন এখনও দেওয়া হয়নি? আবাস যোজনা যেটা 60-40, রাজ্য দেবে 60, 40 দেবে কেন্দ্র, এটাও রাজনৈতিক একটা অভিসন্ধি। এতদিন হয়ে যাওয়ার পরেও, লিস্টে মানুষের নাম থাকার পরেও তাদের টাকাটা পৌঁছানো হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে যাদের যাদের লিস্টে নাম রয়েছে এই টাকাটাও দিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন, তার কষ্ট হলেও তিনি বাংলার মানুষকে কষ্ট করতে দেবেন না। বিষয়টা হচ্ছে যাদের দেবার কথা তারা কেন দিচ্ছেন না, এরকম আরও অনেক কিছু রয়েছে। সেই জন্যই তো কেন্দ্রীয় বঞ্চনা বারে বারে আমরা বলছি। বাংলার প্রতি কেন? যেটা হবে সবার জন্য এক হবে, শুধু বাংলায় কেন? শুধুমাত্র এটাই কারণ যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করেছেন। তবে এই যে লোকসভা ভোটের প্রচারে এসে একদিকে যেমন রাজ্য বিজেপি নেতৃত্ব, পাশাপাশি কেন্দ্রের বিজেপি নেতৃত্বরাও এই নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এটা নিয়ে আপনাদের বিরুদ্ধে সরব হয়েছেন। বারে বারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একদম মঞ্চে, খোলা মঞ্চে বারবার ঘোষণা করেছেন শ্বেতপত্র দেখানো হোক, যে এই যে এতদিন ধরে তারা কোন টাকা দিয়েছে বা কোন দুর্নীতি কি আছে সেটা সর্বসমক্ষে আনা হোক। তারা কেন আনতে পারছেন না? শুধুমাত্র চ্যানেলগুলোকে দিয়ে বলালেই মানুষ বিশ্বাস করবে? দুর্নীতি যদি করে থাকে তারা করেছে, বাংলার মানুষের টাকা তারা আটকে রেখেছে, তারা সেই টাকা মানুষকে দেয়নি, নিজেদের পকেটে ঢুকেছে, আমরা বলতে পারি এটা। আর সিবিআইডিকে নিয়ে কি বলবেন? হাস্যকর, সেটা নিয়ে আর কিছু বলার নেই। বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে, পৃথিবী জেনে গেছে। একটা কুক্ষিগত নিজেদের আন্ডারে ওই ব্লক প্রেসিডেন্ট বানিয়ে রেখেছে আমার মনে হচ্ছে। এই বিশেষ করে দার্জিলিং লোকসভার ভোট প্রচারে আমরা কিছুদিন আগেই দেখলাম স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি প্রার্থীকে নিয়ে শহরের রাস্তায় হেঁটেছেন, পদযাত্রা করেছেন, এবং গতকালকে আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সভা করেছেন। তো এটা কি আরও বাড়তি অক্সিজেন মিলবে এই লোকসভায় আপনাদের? একদমই তাই। আমরা যতই করি না কেন, আমাদের দলনেত্রী এবং নেতা যখন আসেন, আমরা যদি 70 করে থাকি না, তারা আসাতে আমরা 100% হয়ে যায়। একটা উৎসাহ, বাড়তি উৎসাহ আমরা পাই তাদের কাছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা তো এরকম মিছিল রোজ করি প্রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিছিলে হাঁটার একটা অন্যরকম একটা বিষয় থাকে। ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে মানুষ যোগ দিয়েছিলেন, এবং তিনি যেভাবে প্রত্যেকটা কমিউনিটির সাথে যোগাযোগ, কন্ট্যাক্ট করেছেন ওই একটু অল্প অল্প সময়ে, তিনি যেভাবে প্রত্যেকের হাত ধরে পুরো রাস্তাটা চললেন, এটা একটা অনেক বড় বিষয়। এবং কাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে সভা করেছেন, আপনারা যদি দেখেন সেই সভায় প্রত্যেকটা বয়সের মানুষ ছিল, একেবারে যারা ভোট দেবে সেই আমাদের ভাই বোনরাও ছিলেন, আমাদের একটা মাঝবয়সী যারা তারা ছিলেন, যারা 70-80 ওপরে যারা তারাও কিন্তু ছিলেন। এটা একটা বাড়তি অক্সিজেন তো বটেই, একটা উৎসাহ, এবং আমাদের যদি কোনো খামতি থেকে থাকে সেটা পূরণ হয়ে যাওয়া। আর একটা বিষয়, দার্জিলিংয়ে অনিক থাপার দল বিজিপিএম তারা এবার আপনাদের সঙ্গে রয়েছে, সাপোর্ট করছে, সেটা কতটা সুবিধা করে দেবে? কারণ পাহাড়ের ক্ষেত্রে তো একটা বড় ভোট ব্যাংক বলা যায়। একদমই, পাহাড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। আমি অনিক থাপা মহাশয় তার পুরো টিমকে ধন্যবাদ জানাই। তারা সেটা মানুষকে বোঝাতে পেরেছেন, তারা সেটা বুঝতে পেরেছেন, এবং মানুষ পাহাড়বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে সেটা অনিক থাপা মহাশয়রা বুঝে গেছেন। তারা আবার আরও একবার বলছি যে এই মানুষগুলোকে কুর্নিশ জানানো উচিত যে অনিক থাপা মহাশয়দের, যে তারা বুঝে গেছেন যে উন্নয়ন যদি চায় পাহাড়ের মানুষ, আর যাদের এতদিন তারা ভরসা করেছিলেন সেটা শুধুই একদম ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, পরিষ্কার ধোঁকা, ভোট নেবার একটা পরিকল্পনা। তারা বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র বিশ্বাস এবং ভরসা করা যায়। এই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে যদি
শোনা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে আপনি এমএলএ হতে পারেন, এটা কি ঠিক? না না, একেবারেই না। আমি এই মুহূর্তে এসব নিয়ে কিছু ভাবছি না, এগুলো দলের বিষয়। আর আমি মনে করি সংগঠন, সবাই যদি বিধায়ক হয়ে যায়, সবাই যদি ভোটে দাঁড়িয়ে পড়ে, সংগঠনটা কে করবে? আমি প্রশাসন এখন পর্যন্ত সেভাবে পছন্দ করি না, স্বচ্ছন্দ বোধ করি না। সংগঠন ভালোবাসি, কারণ বাবার সাথে ছোটোবেলা থেকে আমি সংগঠনটা করে এসেছি। আমি ভীষণ মন থেকে ভালোবাসি সংগঠন করতে। কোথাও টেনশন কাজ করছে? কারণ শুক্রবার বলা যায় যে একটা পরীক্ষা এবং এতদিন ধরে হোমওয়ার্ক করলেন 1.5 মাস ধরে। আমি যদি সারা বছর কাজটা না করতাম, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন জনমুখী প্রকল্প না থাকতো, নিশ্চয়ই টেনশন থাকতো। কোনো টেনশন থাকার কথা না, কারণ এত সহকর্মীরা মাঠে আছে, সবাই কাজ করছে মন দিয়ে, আমরা সবাই মাঠে রয়েছি, একটা গণতন্ত্রের উৎসবের মতো করে আমরা পালন করছি। আর টেনশন তো একটু থাকবেই। টেনশন ছোট ছোট অনেক বিষয়গুলো থাকে, যেহেতু জেলা সভানেত্রীর জায়গায় রয়েছি। আমার কখন কি করা উচিত, কোনটা কোথায় পাঠাতে হবে, কি কি বিষয়, হ্যাঁ একটু টেনশন তো থাকবেই, কিন্তু ভোটের টেনশন করছি না, মানে নিয়ম রীতিনীতি সব ঠিক আছে কিনা এটার একটা টেনশন। তো দিদি একেবারেই যেহেতু হাতে সময় খুব কম, শেষ প্রশ্ন, যে আজকে ভোট প্রচারের শেষ দিন, তো শেষ দিনে শেষ মুহূর্তে কি বার্তা থাকবে? একটাই বার্তা দেব সবাইকে, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লিডার পেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথার উপর পেয়েছি, তাদের নেতৃত্ব সেনাপতিত্ব আমাদের জন্য অনেক। আমাদের কনফিডেন্স লেভেল একদম হাই থাকা উচিত, কারণ আমরা সারা বছর কাজ করেছি, আমরা সারা বছর মানুষের পাশে থেকেছি, তাই মানুষ সেটা বোঝে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দার্জিলিং জেলার, এবং মাথা ঠান্ডা রাখতে হবে। অনেকে আমাদের পরিচিত করবে, ফাঁদে পা ফেলি সেটা চাইবে, আমাদের উত্ত্যক্ত করবে, কোনো প্ররোচনায় আমরা পা দেব না। মাথা ঠান্ডা, যেভাবে সারা বছর মানুষের কাছে মাথা ঠান্ডা করে গেছি, মাথা ঠান্ডা করে মানুষের কাছে থাকব, এবং মানুষ ভোটটা দিতে পারছে কিনা, নিজের ভোটটা নিজে দিতে পারলো কিনা সেই দিকটা খেয়াল রাখবো, বাস আর কিছু। ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে একেবারে ভোট প্রচারের শেষ দিনে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। তাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার কথা হবে। ধন্যবাদ, নমস্কার।